ইসলামী ব্যাংক নিয়ে জোর জবরদস্তির ফল ভালো হবে না, বললেন ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার। চট্টগ্রামের আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করতে চায় চীনা প্রতিষ্ঠান। রুমিন ফারহানার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে হেফাজতের মানববন্ধন। সর্বশেষ জানাব, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইসলামী ব্যাংক নিয়ে জোর জবরদস্তির ফল ভালো হবে না, বললেন ডাক্তার শফিকুর রহমান। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ নিয়ে সমালোচনা করে বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, পলাতক, ফ্যাসিস্ট ও লুটপাটকারী বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নরকে জোর জবরদস্তি করে ইসলামী ব্যাংকের চেয়ারে বসানোর ফল ভালো হবে না। মঙ্গলবার ২রা জুন বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের সিলেট মহানগর জামাতের আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, ইসলামী ব্যাংকের প্রতিটি শেয়ারধারী মালিক। যে গ্রাহকের ৫টি শেয়ার আছে সেও একজন মালিক। একজন সমৃদ্ধ ব্যাংক দখল হয়ে গেলে গ্রাহকরা বসে থাকবে না। গ্রাহক হিসেবে আমাকেও রাজপথে নামতে হতে পারে, বলেন তিনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় গণতান্ত্রিক বাংলাদেশ পেলেও দেশ ও জনগণ ভালো নেই। তার দাবি, শিশুর ধর্ষণ ও হত্যা, খুন, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সরকার রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন স্তরে দলীয় লোকজন বসাতে ব্যস্ত। সরকারকে উদ্দেশ্য করে জামাতে আমির বলেন, স্বৈরাচারী কায়দায় দেশ শাসনে ইচ্ছে থাকলে পরিণতির জন্য ভাবতে হবে। জুলাই বারবার ফিরে আসবে। আমরা আর কোনো মূল্যবান জীবন হারাতে চাই না। তিনি আরও বলেন, জুলাই সনদ ও গণভোট নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ব্যাংক খাতের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, কয়েকটি ব্যাংকে গ্রাহকেরা টাকা তুলতে সমস্যায় পড়ছেন। অন্তর্বর্তী সরকারের আমলে 5টি ব্যাংক একীভূত করা হলেও সেসব ব্যাংকের গ্রাহকেরা ভোগান্তিতে রয়েছেন বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, সরকার সমৃদ্ধ ইসলামী ব্যাংক দখলে ব্যস্ত এবং রাতের আধারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সিলেট মহানগর জামাতের আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান। সমাবেশে বিপুল সংখ্যক নেতা, কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার। রাজধানীর মুগদার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেন শুভর অর্ধগলিত অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ২রা জুন রাত 10:45টার দিকে উত্তর মুগদা এলাকার ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঘরের ভেতর থেকে পচা গন্ধ বের হওয়াতে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ সদস্যরা এসে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পুলিশের সবুজবাগ অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার এডিসি জাহিদ হাসান বলেন, তানভীর হোসেন উত্তর মুগদার ওই বাসায় একাই থাকতেন। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ঘটনার বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা। চট্টগ্রামের আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করতে চায় চীনা প্রতিষ্ঠান। চট্টগ্রাম নগরের বর্জ্যকে সম্পদে রূপান্তর করে বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন চীনের সিভিয়া চায়না হারবার অর্চার্ড কনসোর্টিয়াম। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নগরের আবর্জনা থেকে 30 থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটি প্রস্তাব চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চসিকের কাছে উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার ২রা জুন টাইগার পাসের চসিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় কনসোর্টিয়ামের প্রতিনিধিরা প্রস্তাবটি তুলে ধরেন। সভায় চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদত হোসেন, চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং কনসোর্টিয়ামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের মধ্যে চায়না হারবার বাংলাদেশের প্রধান, সিভিয়ার দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান এবং অর্চার্ড ডেভেলপার্স অ্যান্ড কনস্ট্রাকশনের প্রধান অংশ নেন।
কনসোর্টিয়ামের পক্ষ থেকে জানানো হয়, চীনে বর্জ্যভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে তাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তারা ইতোমধ্যে 41টি আধুনিক বর্জ্য নির্ভর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পরিচালনা করেছে। এসব প্রকল্পে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নগর বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি জ্বালানি উৎপাদন করা হচ্ছে। সভায় মেয়র ডাক্তার শাহাদত হোসেন বলেন, চট্টগ্রাম দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হয়। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই বর্জ্য পরিবেশের বোঝা না হয়ে সম্পদে পরিণত হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে বর্জ্যকে সম্পদ হিসাবে ব্যবহার করা হচ্ছে। চট্টগ্রামেও সেই ধারণা বাস্তবায়নের সময় এসেছে। তিনি আরও বলেন, বর্জ্য অপসারণের পাশাপাশি এর কার্যকর ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প বাস্তবায়িত হলে পরিবেশগত চাপ কমবে এবং নবায়নযোগ্য জ্বালানির নতুন উৎস সৃষ্টি হবে। তবে প্রকল্প বাস্তবায়নের আগে এর কারিগরি, অর্থনৈতিক ও পরিবেশগত দিকসমূহ গভীরভাবে পর্যালোচনা করা হবে এবং নগরবাসীর স্বার্থকে অগ্রাধিকার দেয়া হবে। সভায় সম্ভাব্য প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং বিস্তারিত কারিগরি মূল্যায়ন ও সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করে। সংশ্লিষ্টরা মনে করছেন, উদ্যোগটি বাস্তবায়িত হলে চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে। রুমিন ফারহানার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে হেফাজতের মানববন্ধন। ব্রাহ্মণবাড়িয়ার ২ সরাইল আশুগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। মঙ্গলবার ২রা জুন বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার সচেতন ইসলামপ্রিয় জনতার ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হেফাজতে ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এতে বক্তব্য দেন জেলা হেফাজতে ইসলামের যুব বিষয়ক সম্পাদক জুনায়েদ কাশেমি, ছাত্র বিষয়ক সম্পাদক এরশাদ উল্লাহ কাশেমি এবং সরাইল উপজেলা হেফাজতে ইসলামের সহসভাপতি হাজী মহিবুল ইসলাম সহ অন্যান্যরা। বক্তারা অভিযোগ করেন, রুমিন ফারহানার সাম্প্রতিক এক বক্তব্যে ইসলাম, আজান ও ওয়াজ নিয়ে কটূক্তি করেছেন। তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় কোনো ধরনের অপসংস্কৃতি মেনে নেওয়া হবে না এবং ইসলাম নিয়ে কটূক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। এর আগে সোমবার ১ জুন শাহবাজপুরের বনলতা এক্সপ্রেস চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে রুমিন ফারহানা বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, যে রাষ্ট্র ৬ বছরের শিশুকে ধর্ষণ ও বলাৎকারের হাত থেকে রক্ষা করতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়? তিনি আরও বলেন, গত ২ বছরে একের পর এক মাজার ভাঙা হয়েছে, কবর থেকে লাশ তুলে পোড়ানো হয়েছে। দক্ষিণপন্থী বা ডানপন্থী উগ্রবাদের উত্থান আমরা দেখেছি, কিন্তু আমার দেশের মাটি এমন ছিল না। এই দেশে যেমন কোরআন তেলাওয়াত শুনেছি, তেমনি হারমোনিয়াম নিয়ে শিশুদের গান শেখার দৃশ্যও দেখেছি। তাহলে এই বাংলাদেশকে কারা মৌলবাদের ভূমি বানাতে চায়? উল্লেখ্য, গত ৩০ মে ব্রাহ্মণবাড়িয়া শহরের বনলতা এক্সপ্রেস চলচ্চিত্রের প্রদর্শনী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের বাধার মুখে স্থগিত করা হয় বলে আয়োজকদের অভিযোগ। একই দিনে রাতে কসবা উপজেলার তালতলা গ্রামেও প্রশাসনের হস্তক্ষেপে চলচ্চিত্রটির প্রদর্শনী বন্ধ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবদান ও গ্রহণযোগ্যতার প্রতিফলন। প্রধানমন্ত্রী তার বার্তায় বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন। বৈশ্বিক পরিসরে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা ও বিশ্বাসযোগ্যতারই এটি প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি গর্বের সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক চ্যালেঞ্জ মোকাবেলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবেন। দায়িত্ব পালনে তার সর্বাঙ্গীন সাফল্য কামনাও করেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস
কাকোরেস পান 91 ভোট। ভোট গ্রহণের সময় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও উপস্থিত ছিলেন। নির্বাচনের মাধ্যমে আগামী 1 বছরে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন খলিলুর রহমান। এই জয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের কোনো প্রতিনিধি সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে নির্বাচিত হলেন। এর আগে 1986 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ওই পদে নির্বাচিত হয়েছিলেন।